প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি শুরুতেই একটা কথা বলে দিই, আমাদের ভিডিও ফের চুরি হচ্ছে। আমি দেখছি ফেসবুকে এবং ইউটিউবে নতুন নতুন সব ফেক চ্যানেল খোলা হয়েছে, সেখানে আরামবাগ টিভির ভিডিওকে মানে এখান থেকে নিয়ে আপলোড করা হচ্ছে। যেমন আমি দেখছিলাম সরিষা টিভি বলে একটা, পি নিউজ বলে এরকম কি একটা দেখছিলাম। ফেসবুকে দেখছিলাম আরামবাগ টিভি নিউজ বলে বা আরামবাগ নিউজ টিভি বলে, এরকম দুটো পেজ বেশ ভিউ হচ্ছে দেখতে পাচ্ছি। আমার কিন্তু সবটাই নজরে আসছে, আপনারাই আমার নজরে এনে দিচ্ছেন। আমি যারা এসব করছেন তাদের উদ্দেশ্য পরিষ্কার বলে দিই, আগে যা হয়ে গেছে। এখন কিন্তু ধরার অনেক রাস্তা আছে। এখনকার সরকার আশা করি আমরা বললে কাজ করবে, মানে পুলিশ কাজ করবে। আমি কিন্তু ছাড়বো না। যারা এইসব আরামবাগ টিভির ভিডিও চুরি করে আপলোড করছেন, সাবধান হয়ে যান কিন্তু আমাকে কড়া স্টেপ না নিতে হয়। আমি কিছুদিন অপেক্ষা করব, দেখব এরপরেও আপলোড হচ্ছে কিনা। আর দর্শক, যেখানে যা চলবে চুরি, মানে চুরির অভ্যেসটা যায়নি, সরকার পাল্টে গেছে, এখনও এদিকেও চুরি চলছে। তো যেখানে দেখবেন আরামবাগ টিভির ভিডিও চুরি করে কোথাও আপলোড করা হচ্ছে, আমার নজরে আনবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আরামবাগ টিভি শুধুমাত্র ইউটিউব চ্যানেলে আপলোড দেয়, ফেসবুকে এখনও আপলোড দেয়নি। একটা অ্যাকাউন্ট আছে আরামবাগ টিভি নামে, কিন্তু সেখানে আপলোড দেয়নি। যা দেয় ইউটিউবে, ফেসবুকে যেগুলো চলে সব চুরি করা কেস। আবার যাতে মানুষ না বুঝতে পারেন, আরামবাগ টিভির লোগো ইউজ করা হচ্ছে, আরামবাগ টিভি নাম দিয়ে করা হচ্ছে, আরামবাগ টিভি নিউজ, আরামবাগ নিউজ টিভি, এরম করে। ফলে ফেসবুকে চুরি হচ্ছে, ইউটিউবেও চুরি হচ্ছে। এগুলো বের করা খুব একটা সমস্যা না, কিন্তু আইপি অ্যাড্রেস ধরে সহজেই কিন্তু বের করা যায়। পুলিশ অবশ্যই এটাতে পারদর্শী, আমরা না বের করতে পারলেও। ফলে বেশি পাকামো করতে যাবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, যখন অন্যান্য চুরি ধরা যাচ্ছে, এই চুরিও ধরা যাবে। সাবধান হয়ে যান। দর্শক, আমি এখন যেটা নিয়ে বলতে এলাম সেটা হচ্ছে যে আজকে ফের ধাক্কা খেয়েছেন অভিষেক, কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেয়েছেন। দেখবেন, মানে ওনার এখন যা অবস্থা, উনি মাথা দেবেন কিন্তু গলা দেবেন না, এই হচ্ছে ওনার অবস্থা। উনি কণ্ঠস্বর দেবেন না। উনি ডিজে বাজাবেন বলেছেন, দেখে নেবেন বলেছেন, 4 তারিখের পরে কোন বাবা বাঁচাই, অনেক হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এই করব সেই করব। তো এখন যখন তদন্ত শুরু হয়েছে, তদন্তের স্বার্থে যখন ওনার কণ্ঠস্বর প্রয়োজন, কারণ বক্তব্য না তো, তার সেই জন্য কণ্ঠস্বর প্রয়োজন রয়েছে, উনি কণ্ঠস্বর দেবেন না। আজকে কণ্ঠস্বর দেওয়ার কথা ছিল, উনি সেখানে না গিয়ে চলে গেছিলেন কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছেন, আমি তো স্বীকার করছি ওটা আমার গলা, তো আবার কণ্ঠস্বর কেন দিতে হবে? তো কলকাতা হাইকোর্ট যেটা বলেছে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যেটা বলেছেন, দেখুন, তদন্তে কোনটা প্রয়োজন কোর্ট বলে দিতে পারে না। তদন্তে কোনটা প্রয়োজন বা কোনটা প্রয়োজন না, সেটা কোর্ট বলে দিতে পারে না। এজেন্সি যারা তদন্ত করছে তারা ঠিক করবে, এটা বলতে পারে না। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে অভিষেকের আপত্তি টিকল না আদালতে। মানে উনি আপত্তি করছেন যে আমি কেন আবার নমুনা দেবো, আমি তো বলছি ওটা আমার গলা। তো এই হচ্ছে ব্যাপার। দর্শক, নিচে লেখা দেখুন, সম্প্রতি ডিজে মামলার তদন্তের সূত্র ধরে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। আদালত সেই আবেদন মেনে 30 জুন মঙ্গলবার, মানে আজকে, নমুনা সংগ্রহের নির্দেশ দেয়। কিন্তু উনি সেখানে না গিয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন। এবং কলকাতা হাইকোর্ট এটাও বলছে যে আপনি স্বীকার করছেন ওটা আমার গলা, তো নমুনা দিতে সমস্যাটা কোথায়? যখন স্বীকার করছেন ওটা আমার গলা, তো নমুনা দিতে সমস্যাটা কোথায়? আমি দর্শক এটা নিয়ে একটু কথা বলেছিলাম, প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলামের সঙ্গে। তো আমার সঙ্গে কি কথা হয়েছে একটু শোনাবো দর্শক, ওয়েট। আমার সঙ্গে কি কথা হয়েছে দেখুন, মানে উনি কি চাইছেন অ্যাকচুয়ালি, কেন উনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন কণ্ঠস্বর দেওয়ার ক্ষেত্রে। উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, খুব ভালো ব্যাখ্যা, দেখুন।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম সাহেব। নজরুল সাহেব, একটা বিষয় নিশ্চয়ই শুনেছেন, এই অভিষেক ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। আহ, আহ, নমুনা চাইছে সিআইডি, কিন্তু উনি দিতে চাইছেন না। উনি আবার কলকাতা হাইকোর্টে চলে গেছিলেন, যদিও কলকাতা হাইকোর্ট আমল দেয়নি। কিন্তু একটা বিষয় আমাকে একটু বলুন, উনি বলতে চাইছেন যে আমি তো স্বীকার করছি ওটা আমার গলা, তাহলে আবার কেন কণ্ঠস্বরের প্রয়োজন, নমুনা কেন প্রয়োজন? তো যিনি স্বীকার করছেন ওটা আমার গলা, তো তিনি নমুনা দিতে কেন চাইছেন না কেন? এটাও তো খুবই রহস্যের। দেখুন, এখন স্বীকার করছে, ওকে যখন বিচার চলবে তখন উনি বলতেই পারেন যে আমি এরকম কথা বলিনি, আমাকে জোর করে বলানো হয়েছিল, অর্থাৎ যাকে ইংরেজিতে রিট্রাক্ট করা বলে। তখন তার ভিত্তিতে সাজা দেওয়া যাবে কিনা সন্দেহ জাগবে। তো সন্দেহ জাগলে তো বেনিফিট অফ ডাউট যিনি আসামি তিনি পাবেন। কিন্তু এখন যদি কণ্ঠস্বর দেন আর সেটা এক্সপার্ট দিয়ে পরীক্ষা করানো হয় নমুনার সঙ্গে, তাহলে এক্সপার্টের ওপিনিয়ন থাকবে যে যে কথাটা ভিত্তিতে মামলা হচ্ছে সেই কথাটা উনারই বলা, অতএব উনি ওখান থেকে বেরিয়ে ছাড়া পাবার কোনো পথ আর থাকবে না। শুধু এই জন্য তিনি এরকম করছেন, কোনো আইনজীবীর পরামর্শ করছেন বলেই আমার ধারণা। বলুন। তার মানে এটাও তো কোথাও প্রমাণ হচ্ছে যে উনি বুঝছেন ফেঁসে গেছি। না, এই যে অপরাধ পিসির রাজত্বে মাসির রাজত্বে করে করে তো স্বভাব খারাপ হয়ে গেছে। এখন যে এরকম অবস্থার সম্মুখীন হতে হবে তো ভাবেননি, ওনারা তো ভাবেননি যে পরাজিত হবেন এবং যে অপরাধ করছেন তার বিচার হবে। ওনারা ভেবেছিলেন আমরা চিরদিন ক্ষমতা থাকবো এবং যত অপরাধ করি আমাদের কিছু হবে না। বলুন। একেবারেই, এবং এইরকম ভাবে বিষয়টা গড়িয়ে যাবে হয়তো ভাবতে পারেননি। ফলে ওনার এই যে চেষ্টা এখানে সেখানে ছোটা, বারবার কলকাতা হাইকোর্টে যাওয়া, এটাতে কোথাও মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কিভাবে ছটকাচ্ছেন এবং কতটা উনি মানে ভেবে ফেলেছেন যে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। সেই জন্য যদি আরো একবার কোর্টে গিয়ে একটা কোনো রাস্তা সুরাহা বের করে আনা যায়। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনার ছোট্ট ব্যাখ্যা, যে পরে অস্বীকার করতে পারেন, সেজন্যই একটা রাস্তা বের করে রাখার চেষ্টা করছেন। কিন্তু এজেন্সি যেটা বলতে চাইছে, না, অস্বীকার করার কোনো রাস্তা দেব না, নমুনা সংগ্রহ করেই ছাড়বো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভালো থাকবেন। তো দর্শক, বুঝলেন, প্রাক্তন আইপিএস অফিসার উনি ব্যাখ্যা দিলেন যে ওই বাঁচার একটা রাস্তা বের করে রাখা। এখন বলছেন ওটা আমার গলা, কিন্তু পরে অস্বীকার করবেন যে আমাকে জোর করে বলানো হয়েছে। এটা একটা কৌশল, কোনো আইনজীবীর পরামর্শে হয়তো উনি করছেন, কারণ এটা তো ওনার গলা, অস্বীকার করার কোনো জায়গা নেই। এখন সবাই শুনে ফেলেছেন, কিন্তু এখন সঙ্গে সঙ্গে তো বিচার হয় না, একটা সময় লাগে বিচার শেষ হতে। তখন হয়তো গিয়ে উল্টে যেতে পারেন যে না, আমাকে মানে কী প্রমাণ আছে, কী প্রমাণ আছে। একটা তদন্ত যখন হবে, টেবিলে সবটা ফেলতে হবে না, তো সেই সময় অস্বীকার করতে পারেন। মানে জাস্ট বাঁচার জন্যে ছটকাছটকি, একটা মরিয়া প্রয়াস। তো এটা হচ্ছে ওনার চেষ্টা। তো কোর্টও বুঝতে পেরেছে, হাইকোর্টে বুঝতে পেরেছে যে কেন উনি এইসব করছেন। তো সেজন্যই কোর্ট বলছে যে আপনি স্বীকার করছেন আমার গলা, তো নমুনা দিতে সমস্যাটা কোথায়? তো এবার যেটা হয়েছে দর্শক, কোর্ট বিরক্ত হয়েছে যখন মানে এটাকে আমল দিলেন না বিচারপতি। এবার তারা ফেঁসে গেলেন, তো কারণ এদিকে নমুনা দেওয়ার কথা, আবার একটা অর্ডার এর আগে হয়েছে যে এই কেসে অভিষেককে পুরোপুরি কোঅপারেট করতে হবে, তা না করলে রক্ষা কবচ যেটা আছে সেটার বিষয়ে কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, তখন এজেন্সি তার মতো করে ব্যবস্থা নেবে। তো উনি যাননি, আর কলকাতা হাইকোর্টের এই বেঞ্চও ওটা আমল দিল না। ফলে এবার তো ভয় পেয়ে গেছেন। তো এবার যেটা হয়েছিল যে ফের রক্ষা কবচ চাওয়া হচ্ছিল, যে তার রক্ষা কবচ দিন, পরবর্তী ডেট পর্যন্ত রক্ষা কবচ দিন। তো তখন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ বলেছেন, আরে একটা কেসে কতবার রক্ষা কবচ দেওয়া হবে? আগের বেঞ্চ তো রক্ষা কবচ দিয়েছে, তো আপনাদের তো কোঅপারেট করার কথা, আবার রক্ষা কবচ তাই চাইতে এসছেন। তো উনি মামলা থেকে সরে গেছেন। জাস্টিস ঘোষ এই হচ্ছেন তিনি, উনি এই মামলা থেকে সরে গেছেন, বলেছেন যে আমি মামলা শুনবো না। যান, প্রধান বিচারপতিকে মানে প্রধান বিচারপতির ঘরে পাঠিয়ে দিয়েছেন, মামলা থেকে সরে গেছেন। ফলে দর্শক, বাঁশের পর বাঁশ
সব জাল যেন কোথাও একটা জড়িয়ে আসা আর কি ওনাকে ঘিরে, এরকম একটা অবস্থা। যেখানে যাচ্ছেন টিকছে না। ইদানিংকালে যতবার উনি কলকাতা হাইকোর্টে গেছেন, ওনার কিন্তু যেটা চাইছেন উনি সেই সব টিকছে না। সমস্ত কেসেই দেখবেন একটা করে জট পেকে যাওয়ার মতো একটা অবস্থা হয়ে যাচ্ছে, মানে আমল পাচ্ছেন না। ফলে এখন যেটা দাঁড়াচ্ছে, ওনাকে নমুনা দিতেই হবে। আজকে উনি যাননি, এই না যাওয়াতে কতটা কঠোর হলো ওনার জন্য মানে পুরো পরিস্থিতি, সেটাও যে আরেকটা যে বেঞ্চ আছে বললাম, যে বেঞ্চ রক্ষাকবচ দিয়েছিল, সেখানে আমরা বুঝবো, বা আরেকটা আলাদা ডেট দিয়ে সিআইডি নেবে কিনা সেটা দেখতে হবে। শুনছি আরও একটা ডেট দেবে। তো তার মানে দিতে ওনাকে হচ্ছে। আর আগের যে বেঞ্চ রক্ষা কবচ দিয়েছিল এবং বলেছিল যে রক্ষা কবচ দিচ্ছি কিন্তু আপনাকে কোঅপারেট করতে হবে, সেই বেঞ্চ কিন্তু ওই মন্তব্য করে দিয়েছিল, মানে অবজারভেশন দিয়ে দিয়েছিল যেটা করা হয়েছে খুব অন্যায় কাজ করা হয়েছে, এটা হতে পারে না। একজন জনপ্রতিনিধি কখনো এরকম বলতে পারেন না, ডিজে বাজাবো, এই করবো সেই করবো, এটা বলতে পারে না। এর জেরে বড় অশান্তি হয়। ফলে বিচার কিন্তু অ্যাকচুয়ালি আগের বেঞ্চই করে দিয়েছে যে এটা ঠিক না, এটা অন্যায় হয়েছে। অভিষেক চেয়েছিলেন ওই কেস থেকে রেহাই পেতে, সেই জন্য উনি মামলাতে গিয়েছিলেন। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে সেই মামলার হিয়ারিং হয়েছিল। তো মামলা থেকে রেহাই দেননি, উনি খুব ভয় পাচ্ছিলেন যাতে এক্ষুনি মানে গ্রেপ্তার করা হতে পারে হয়তো। তো সেখানে বলেছিলেন যে ঠিক আছে রক্ষা কবচ দিচ্ছি, কিন্তু আপনি কোঅপারেট করবে, না করলে কিন্তু আমার কিছু করার থাকবে না, এটা কিন্তু ওই বেঞ্চ বলেছিল। তো সেখানে ওই রকম বলা আছে, উনি ফের চলে গেছেন নমুনা নিয়ে আর একটা বেঞ্চে। একই কেসে কত বেঞ্চে যাবেন আর কতবার রক্ষা কবচ চাইবেন বলে বিচারপতি সরে গেছেন মামলা থেকে। এই মামলা থেকে বিচারপতি সরে গেছেন। ফলে এখন প্রধান বিচারপতির বেঞ্চে এখন সেখান থেকে কী হবে, ও আর কিছু হবার কিছু নেই, নমুনা দিতে হবে। আর নমুনা মানে সেটার একটা ডকুমেন্ট না, ডকুমেন্ট তো সমস্ত কিছু রেডি করে তবে তো ট্রায়ালে যাবে না বিষয়টা। তো ফলে দর্শক, এই কেসের কী শাস্তি, কতটা শাস্তি জানি না, কিন্তু শাস্তি যে হতে পারে এটুকু পরিষ্কার, এবং সেটা উনি নিজেও বুঝে গেছেন। সেই জন্যই ছটকাছটকি করছেন, যদি এখান থেকে কোনোভাবে বাইপাস করে বাঁচার একটা রাস্তা তৈরি করে রাখা যায়। নমুনা দেব না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।